আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা। এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় দুদিনে নিহত 130। এরপর জানিয়ে দিব গোয়েন্দা প্রধান বরখাস্তে ইসরায়েলি হাইকোর্টের নিষেধাজ্ঞা। আরও জানিয়ে দিব এবার কেন্দ্রীয় ব্যাংক দখলে নিল সুদানের সেনাবাহিনী। এরপর জানিয়ে দিব ইসরায়েলের বোমায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা প্রধান। এবং সর্বশেষ থাকছে গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চিঠি মুক্তিপ্রাপ্ত জিম্মিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা। ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। খবর আল জাজিরার। ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করছে। তবে এসব সংঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলে ফের হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত আনার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। ওই হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাজায় ইসরায়েলি হামলায় 2 দিনে নিহত 130। দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে মাত্র 2 দিনে 130 জনকে হত্যা করেছে। অন্যদিকে দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদ মাধ্যম সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এর তথ্য জানিয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়ছে। হামাস ও হিজবুল্লাহর প্রতিরোধের পরিপ্রেক্ষিতে ইসরায়েল সম্প্রতি লেবাননে হামলা তীব্র করেছে। এই অবস্থায় এখন হিজবুল্লাহর পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 48 ঘন্টায় ইসরায়েলি বিমান ও কামান হামলায় অন্তত 130 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ইসরায়েলি বাহিনী গাজার হাসপাতাল, আশ্রয় কেন্দ্র ও বেসামরিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিশ্বের প্রতিক্রিয়া, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই আক্রমণকে গণহত্যার শামিল বলে আখ্যায়িত করেছে। পাশাপাশি ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এহেন অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এই অঞ্চলে সংঘাত আরও তীব্র হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রধান বরখাস্তে ইসরায়েলি হাইকোর্টের নিষেধাজ্ঞা। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রনেনবারের বরখাস্তের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির হাইকোর্ট। ইসরায়েলি মন্ত্রিসভায় তাকে আগামী 10 এপ্রিলের মধ্যে অপসারণের সিদ্ধান্তের কয়েক ঘন্টা পর এই আদেশ দিল হাইকোর্ট। রনেনবারের বরখাস্তের বিরুদ্ধে দাখিল করা আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। আদালত জানিয়েছে আগামী 8 এপ্রিলের মধ্যে আবেদনের শুনানি হবে। হাইকোর্টের এই রায় ইসরায়েলি সরকার ও মন্ত্রীরা প্রকাশ্যে অমান্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে ইসরায়েলি নাগরিক সমাজের বৃহৎ অংশের সমর্থনে থাকা বিচার ব্যবস্থার মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রধান শ্রমিক ইউনিয়ন এবং ব্যবসায়িক ফোরাম সরকার আদালতের আদেশ না মানলে দেশব্যাপী ধর্মঘটের হুমকি দিয়েছে। শিনবেতের প্রধান রনেনবারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে ইসরায়েলি মন্ত্রিসভা। নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 এপ্রিল দায়িত্ব শেষ হবে বারের। 2021 সালের অক্টোবরে শিনবেতের প্রধান হিসেবে 5 বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল। নেতানিয়াহু গত রোববার এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তখন তিনি বারের সঙ্গে তার চলমান
বর্তমান অবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে। নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরায়েলিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তেল আবিবে তীব্র হয় সরকার বিরোধী বিক্ষোভ। এছাড়া ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলের নতুন করে হামলার বিরুদ্ধে জেরুজালেমে চলা বিক্ষোভে যোগ দেন হাজারো ক্ষুব্ধ ইসরায়েলি। এবার কেন্দ্রীয় ব্যাংক দখলে নিল সুদানের সেনাবাহিনী। পুনরায় সুদানের প্রেসিডেন্ট ভবন দখল নেওয়ার পর এবার আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেছেন, আমাদের বাহিনী আরও সাফল্য অর্জন করেছে। সময় শত শত মিলিশিয়া সদস্যকে নির্মূল করা হয়েছে। সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর এই সংঘাত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র হতে থাকা এই মানবিক সংকট এরই মধ্যে একাধিক এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। সংঘাতে অংশ নেওয়া দুই পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। আরএসএফ কোথাও কোথাও গণহত্যা চালিয়েছে বলেও অনেকেই অভিযোগ করেছেন। উভয় পক্ষই তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছে। ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া যুদ্ধে 2023 সালে এপ্রিলে আধা সামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্যালেস ও খার্তুমের বেশিরভাগ অংশই দখলে নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী একের পর এক এলাকার পুনর্দখলে নেয়। ইসরায়েলের বোমায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা প্রধান। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাস। সম্প্রতি বিবৃতি জারি করে এমনটাই দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। তারা জানিয়েছে, 20 মার্চ দক্ষিণ গাজায় আকাশপথে হামলা চালানো হয়েছিল হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েল। তাতেই তাবাসের মৃত্যু হয়েছে। হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন তিনি। বহু হামলার মূল হোতা বলেও তাকে উল্লেখ করেছে আইডিএফ। ইসরায়েলের বিবৃতিতে জানানো হয়েছে, তাবাস হামাসের নজরদারি এবং নিশানা টার্গেটিং ইউনিটেরও প্রধান ছিলেন। খান ইউনুস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থলভাগে হামাসের যুদ্ধ কৌশল ঠিক করতেন। মূলত দক্ষিণ গাজাতেই তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে আইডিএফ। ইসরায়েলের এই দাবির সম্বন্ধে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি গোষ্ঠীটি। আইডিএফ এর বিবৃতিতে দাবি, 2005 সালে গাজা উপত্যকার গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূল হোতা ছিলেন তাবাস। এছাড়াও বহু হামলা হয়েছে তার ষড়যন্ত্রে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে হামাসের ক্ষয়ক্ষতি বিবেচনা করে সামরিক শক্তি বৃদ্ধি করে চলছিলেন তিনি। গোয়েন্দা বিভাগেও তাবাসের দক্ষতা ছিল। মূলত তার দক্ষতাকে কাজে লাগিয়েই কিছু কিছু ক্ষেত্রে আইডিএফ এর হামলা প্রতিহত করতে সফল হয়েছিল হামাস। দাবি ইসরায়েলের। তাদের মতে, তাবাসের মৃত্যুর ফলে আগামী দিনে হামাসের বিরুদ্ধে সংগ্রাম আরও সহজ হতে চলেছে। সূত্র ফক্স নিউজ। গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চিঠি মুক্তিপ্রাপ্ত জিম্মিদের। গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি লিখেছেন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া 40 জন সহ মোট 250 জিম্মির পরিবারের সদস্যরা। চিঠিতে গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তারা, যাতে বাকি 59 জিম্মির মুক্তি নিশ্চিত করা যায়। তারা আরও সতর্ক করে বলেছেন, তা না করলে জীবিত জিম্মিদের হত্যা করা হতে পারে। চিঠিতে বলা হয়েছে, এই চিঠিটি রক্ত অস্ত্র দিয়ে লেখা। এটি আমাদের সেসব বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা লিখেছেন যাদের প্রিয়জনদের বন্দিদশায় হত্যা করা হয়েছে এবং যারা চিৎকার করছে, যুদ্ধ বন্ধ করুন, আলোচনার টেবিলে ফিরে আসুন এবং একটি চুক্তি সম্পূর্ণ করুন যা যুদ্ধ শেষ করার মূল্যে সমস্ত জিম্মিদের ফিরিয়ে দেবে। সামরিক চাপ তাদের বিপদে ফেলছে। সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে জরুরি আর কিছুই নেই। এতে আরো বলা হয়েছে, আমরা সকলেই যুদ্ধ বন্ধ সমর্থন করি। যারা বন্দিদশা থেকে ফিরে এসেছে তারা ভয়াবহতা সহ্য করেছে। যারা এখনো গাজায় জিম্মি, তাদের পরিবার আতঙ্কে অস্থির হয়ে আছে। যারা তাদের প্রিয়জনদের আলিঙ্গন করতে পেরেছেন এবং যারা তাদের প্রিয়জনকে দাফন করতে বাধ্য হয়েছেন, তারা ভাবতেন যে তারাও বেঁচে ফিরতে পারতেন। এতে বলা হয়েছে, যুদ্ধে জীবিত জিম্মিদের হত্যা করা হয় এবং মৃতদের নিখোঁজ করা হয়। এটি কোনো স্লোগান নয়, এটি বাস্তবতা। 41 জন জিম্মি তাদের জীবন দিয়ে মূল্য দিয়েছেন। আমরা তাদের পরিবারের সদস্যরা মূল্য দিয়েছি। তারা ফিরে আসতে পারত, কিন্তু তারা ফিরে আসবে না। জিম্মিদের বাঁচানো বা ফিরিয়ে না এনে অন্তহীন যুদ্ধ বেছে নেওয়ার জন্য এবং তাদের বলিদান দেওয়ার জন্য সরকারের সমালোচনাও করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এটি একটি অপরাধমূলক নীতি। আপনার 59 জন জিম্মিকে বলি দেওয়ার কোনো এখতিয়ার নেই। চিঠিটি যুদ্ধ বন্ধ করে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে শেষ করা হয়েছে। এতে লেখা হয়েছে, যুদ্ধ সমাপ্তি ও আগামী দিনের সমাধান খুঁজে বের করার বিনিময়ে সব জিম্মিদের মুক্তি। যদি আপনি
তা না করেন তাহলে পরবর্তী জিম্মির রক্ত অর্থাৎ মৃত্যু এবং সমস্ত জিম্মির ভাগ্য আপনার হাতে থাকবে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির মাসে ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়, যা আনুষ্ঠানিকভাবে 42 দিন স্থায়ী ছিল। এর অধীনে হামাস 30 জন জীবিত জিম্মি এবং 8 জন নিহত বন্দির মৃতদেহ ফেরত দেয়। এর বিনিময়ে মুক্তি পায় ইসরায়েলি কারাগারে থাকা প্রায় 2000 ফিলিস্তিনি। সূত্র টাইমস অফ ইসরায়েল।